খবর শুনছেন দিনাজপুর সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবারেও অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা না পেলে কি করবেন? স্ট্যাটাস চেক করবেন কিভাবে? শিক্ষকদের জন্য বড় ঘোষণা, সরকারি কর্মীর মর্যাদার আশ্বাস দিলেন শ্রমিক ভট্টাচার্য। প্রতীক নয়, ছবি যথেষ্ট, মমতার জনসভায় তিল ধারণের জায়গা নেই, নজর কাড়ল ভিড়। শুভেন্দু অধিকারীকে আম উপহার বাংলাদেশের, কূটনীতির পাতে আম ইলিশ। পুলিশের কারণে কি সাপে বর হলো ৩ টুকরো তৃণমূলের? নচেত হাটে হাড়ি ভাঙার প্রভূত সম্ভাবনা ছিল। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে হরমুজ নিয়ে কথা মোদির, জোর স্থায়ী শান্তির ওপর। আইপিএস অফিসারের পর্দা ফাঁস, ৩ কোটি টাকা ঘুষের বিনিময়ে তদন্তের মোড় ঘোরানোর চেষ্টা, গ্রেপ্তার সিবিআইয়ের জালে। এসআইআরের ট্রাইব্যুনাল থেকে সরলেন প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগ, কোন পথে এগোচ্ছে কাজ? ২১শে জুলাই সভা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, লালবাজারের বড় ধাক্কা। হাতুড়ে হোমিওপ্যাথি ডাক্তার দিয়ে চিকিৎসা, অভিষেকের সেবাশ্রয়ে কি চলতো? অভিযোগ শুনলে চমকে যাবেন। চালু হচ্ছে অন্নপূর্ণা যোজনার পোর্টাল, জানানো যাবে আপত্তি, আর কি সুবিধা মিলবে জানুন। আজই ঢুকছে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০। ১ জুলাই টাকা না পেলে কি করবেন জেনে নিন নিয়ম। কমলো পেট্রোল ও ডিজেলের দাম, কলকাতায় লিটার প্রতি নতুন দাম কত হলো? লক্ষ্মীবাড়ি মমতার হাতছাড়া তৃণমূল, জ্ঞানের সাক্ষাতে ঋতব্রতরা, ভ্যানিশের হাতেই কালীঘাটের ভাগ্য। ক্ষমতায় আসার 2 মাসও কাটেনি, বর্ধমানে বিজেপির আদি নব্য চরম গৃহযুদ্ধ, বিধায়কের কার্যালয়ে ভাঙচুর, ছিঁড়ল জামা। বিধানচন্দ্র রায়ের সম্মানে বিধাননগর হাসপাতালের নাম বদল মুখ্যমন্ত্রীর, চিকিৎসক দিবসে তৃণমূলকে নিশানা শুভেন্দুর। মা কাকিমা ছাড়া রোল পাবে না, এবার রচনাকে পাল্টা কল্যাণের, প্রশ্ন তুললেন শিক্ষাগত যোগ্যতা নিয়েও। 10 দিনের মধ্যে 18 জুট মিল খুলতে উদ্যোগী মন্ত্রী অর্জুন, কাজে ফেরার অপেক্ষায় 7,500 শ্রমিক। আমরাই আসল সনাতনী, ভোটের জন্যই বিজেপির রামকে ব্যবহারের অভিযোগ কেজরিওয়ালের। ভোটার তালিকা সংশোধন নাকি নাগরিকত্ব বাতিলের ফাঁদ, এসআইআর নিয়ে বিস্ফোরক মাওলানা আরশাদ মাদানি। গ্রেপ্তারের পরোয়া করি না, সাটাভাঙা মার মন্তব্যে পুলিশের তলব পেয়েও সব মেজাজে হুমায়ুন। জননী পোর্টাল ও মাতৃবন্দনা যোজনা কি? ডক্টরস ডেতে রাজ্যের সূচনা মুখ্যমন্ত্রীর, নার্সিংহোমের সংরক্ষণ নিয়েও বড় ঘোষণা। গোহত্যা নিষিদ্ধ করেছে মাদ্রাজ হাইকোর্ট, চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে তামিলনাড়ুর তরপাতি বিজয়ের সরকার। পুষ্পার ডেরার কুবেরের ধন, ফলতার জাহাঙ্গীর ও তার স্ত্রীর নামে মিলল 60টি সম্পত্তির দলিল, ফের 10 দিনের পুলিশ হেফাজত। ভোট পরবর্তী হিংসা মামলায় শিউরির আদালতে আগাম জামিনের আবেদন খারিজ, গ্রেপ্তারি এড়াতে হাইকোর্টে অনুব্রত। কড়া পদক্ষেপে সাসপেন্ড কালীচরণ, দুশ্চিন্তা বাড়ল ফিরহাদের, শুভেন্দুর হুঁশিয়ারির পরে শুরু অ্যাকশন। 30 দিন জেল খাটলেই হারবেন মন্ত্রিত্ব, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের জন্য আসছে কড়া আইন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। আজ 1 জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা মতো প্রায় 1,20,00,000-এর বেশি মহিলা পেতে চলেছেন অন্নপূর্ণা যোজনার টাকা। এই সকল মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো হবে। নথিভুক্ত উপভোক্তাদের মধ্যে প্রায় 5 লক্ষ আদিবাসী মহিলা রয়েছেন বলে গতকাল জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণার টাকা আজ 1 কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই আবেদনকারী 1,60,00,000 মহিলার মধ্যে 10,09,52,378 জন মহিলার আধার লিঙ্ক করায় তাদের অ্যাকাউন্টে 1 জুলাই টাকা পাঠানো হবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি রাজ্যের মহিলারা। একই দিনে বিপুল সংখ্যক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার টাকা। তবে অনেকেই আছেন যারা অন্নপূর্ণা যোজনার টাকার জন্য আবেদন করেছেন অথচ এখনও পাননি। তারা এরপর কি করবেন?
কিভাবে চেক করবেন নিজেদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস? এর জন্য সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে আপনার নাম রয়েছে কিনা তার পরীক্ষা করে নিতে পারে। আপনার নাম অন্নপূর্ণা ভাণ্ডারে নথিভুক্ত আছে কিনা তা এই লিঙ্কে ক্লিক করে জেনে নিতে পারবেন বাড়িতে বসেই। স্ট্যাটাস চেক করতে প্রথমে নিজের রাজ্য বেছে নিয়ে স্ক্রল করে অন্নপূর্ণা ভাণ্ডার স্ক্যাম অফিসিয়াল পোর্টাল লিঙ্ক অপশানে ক্লিক করতে হবে। এরপর পেজটি আসলে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করে নিজের নাম নথিভুক্ত আছে কিনা এবং জুন মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা তা দেখে নিতে পারবেন। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করলে সার্চ ইউজিং অপশানে সিলেক্টে নিজেদের ফোন নাম্বার বা আধার নম্বর কিংবা ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের একটি অপশান নির্বাচন করতে হবে। এরপর এন্টার ভ্যালুতে নম্বরটি দিয়ে ক্যাপচা সঠিকভাবে দিয়ে সার্চ করে নিতে হবে। সেখানেই নিজের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এমনকি কত টাকা অ্যাকাউন্টে ঢুকবে তা জেনে নিতে পারবেন। যদি অ্যাপ্রুভ বা পেমেন্ট প্রসেস দেখায় তাহলে জুলাই মাসের প্রথম কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডেবিটের ব্যবস্থার মাধ্যমে পৌঁছে যাবে। পেন্ডিং ভেরিফিকেশন দেখালে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত টাকা দেওয়া হবে না। যদি কারো রিজেক্টেড দেখায় তাহলে তারা জুলাইয়ের এই প্রথম দফার সুবিধা পাবেন না। ত্রুটি খুঁজে তাদের পুনরায় আবেদন করতে হবে। পশ্চিমবঙ্গের শিক্ষকদের সরকারি কর্মচারীর স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি সামনে এনে বড় ঘোষণা করল বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তবে তিনি স্পষ্ট করেছেন, এই সংক্রান্ত সিদ্ধান্ত নিতে গেলে বিধানসভায় বিল পাশ করতে হবে। এদিন শিক্ষক বদলে নতুন নিয়োগ এবং স্কুলে বায়োমেট্রিক উপস্থিতি চালু নিয়েও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। শিক্ষকদের নিয়ে ঘোষণা শ্রমিকের। জাতীয় গ্রন্থাগারে আয়োজিত বিজেপির শিক্ষক সেলের কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানান, বিজেপি পরিচালিত বিভিন্ন রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও শিক্ষকদের সরকারি কর্মচারীর মর্যাদা দেওয়ার বিষয়ে দল নীতিগতভাবে ইতিবাচক। তবে তিনি স্পষ্ট করে দেন, শুধুমাত্র ঘোষণা করলেই তা কার্যকর হবে না। উল্লেখ্য, এই ঘোষণা কার্যকর করার জন্য প্রথমে মন্ত্রিসভায় অনুমোদন, তারপর বিধানসভায় আইন পাশের মতো সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সরকারের সংশ্লিষ্ট স্তরে আলোচনা শুরু হয়েছে বলেও তিনি দাবি করেন। তার এই ঘোষণায় স্বাভাবিকভাবেই উৎসাহিত শিক্ষকরা। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, এতে হয়তো তাদের আর্থিক সুবিধা বিশেষ হবে এমন নয়, তবে চাকরির নিরাপত্তা অনেক গুণ বেড়ে যাবে। এদিনের সভায় উপস্থিত স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন শিক্ষক বদলি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, অনেক শিক্ষক ব্যক্তিগতভাবে ফোন, মেসেজ বা ইমেলের মাধ্যমে বদলির আবেদন করেছেন, কিন্তু এই ধরনের আবেদন গ্রহণযোগ্য নয়। তার মতে নির্ধারিত শিক্ষক সেলের মাধ্যমেই সমস্ত আবেদন জমা দিতে হবে। বদলি প্রক্রিয়া চালুর আগে প্রয়োজনীয় প্রশাসনিক ধাপ সম্পূর্ণ করা হবে। তাই এই মুহূর্তে কোনো ধরনের ব্যক্তিগত সুপারিশ বা তদবির না করার পরামর্শ দেন তিনি। শিক্ষক নিয়োগ নিয়েও আশ্বাস দেন স্কুল শিক্ষামন্ত্রী। তার কথায় বর্তমান নিয়োগ প্রক্রিয়া একাধিক আইনি জটিলতার মধ্যে রয়েছে। সেই সমস্যাগুলোর সমাধান হলেই দ্রুত নিয়োগ সম্পন্ন করা হবে। এরপর নতুন করে আরও নিয়োগের প্রক্রিয়াও শুরু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি রাজ্যের স্কুলগুলিতে ফেস রেকগনিশন, প্রযুক্তিভিত্তিক বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা দ্রুত চালু করা হবে বলেও তিনি ঘোষণা করেন। পরিকাঠামোগত সমস্যা থাকলেও শিক্ষকদের দায়িত্ব পালনে কোনো খামতি না রাখার আহ্বান জানান তিনি। ভাঙনধরা তৃণমূল আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। দলটি আর আগের মতো শক্ত অবস্থানে ফিরতে পারবে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। একসময় যে দল রাজ্যের শাসন ক্ষমতায় ছিল এবং পাড়ায় পাড়ায় যাদের সাংগঠনিক দাপট দেখা যেত, সেই দলের একাংশ বর্তমানে জেলবন্দি বা অন্য রাজনৈতিক শিবিরে আশ্রয় নিচ্ছে বলে দাবি করা হচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই বুধবার দক্ষিণ কলকাতায় নজর কাড়ল একটি তৃণমূল কর্মী সভা। সূত্রের খবর, দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে এই কর্মী সভার আয়োজন করা হয়েছিল। নেতৃত্বে ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও বৈশানর চট্টোপাধ্যায়। যদিও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই সভায় উপস্থিত ছিলেন না, তবুও কর্মীদের মধ্যে উৎসাহ ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সভা ঘিরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় বলে জানা গিয়েছে। দলীয় সূত্রের একাংশের মতে এই কর্মী সভা মূলত সংগঠনকে শক্তিশালী করা এবং মাঠ পর্যায়ের কর্মীদের সঙ্গে যোগাযোগ আরও সুদৃঢ় করার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছিল। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে
সাম্প্রতিক সময়ের দলীয় বিভাজন ও আসল তৃণমূল নিয়ে চলা বিতর্কের প্রেক্ষিতে এই সভা বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। সভায় উপস্থিত একাধিক কর্মী ঋতব্রত শিবিরকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেন বলে জানা গিয়েছে। তাদের দাবি, দলের অভ্যন্তরে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা চলছে এবং প্রকৃত তৃণমূলের পরিচয় নিয়ে অনাবশ্যক বিতর্ক তৈরি করা হচ্ছে। এক কর্মী বলেন, এটা হিমশৈলের চূড়া মাত্র, আসল ভিড় আগামী দিনে আরও দেখা যাবে। যারা ডিম ছোড়ার রাজনীতি করছে তাদের ভবিষ্যৎ মানুষই নির্ধারণ করবে। তিনি আরও দাবি করেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে একাধিক রাজনৈতিক দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং এবার সাধারণ মানুষই তাকে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেন। তার বক্তব্যে রাজনৈতিক কটাক্ষের সুরও স্পষ্ট ছিল। অন্য এক কর্মী সভায় বলেন, কে আসল তৃণমূল তা নিয়ে কোনো বিভ্রান্তি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এক নজর মাটির মানুষ, তার নেতৃত্বের জন্য কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই, শুধু তার নাম আর ছবি থাকলেই যথেষ্ট, কোনো প্রতীক লাগবে না, ছবিটাই এনাফ এনাফ এনাফ। এই মন্তব্য ঘিরে সভায় উপস্থিত কর্মীদের মধ্যে উৎসাহ দেখা যায় বলে দাবি করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে এই ধরনের বক্তব্য দলের প্রতি আনুগত্য প্রদর্শনের পাশাপাশি অভ্যন্তরীণ বিভাজনের জল্পনাকেও আরও উস্কে দিতে পারে। রাজনৈতিক উত্তাপ ও কূটনৈতিক টানাপোড়েনের আবহেও বজায় থাকলেও প্রথাগত আম কূটনীতি। বুধবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা স্বরূপ 100 কেজি আম এসে পৌঁছালো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কার্যালয়ে। মঙ্গলবার বেনাপোল সীমান্ত দিয়ে এই আম ভারতে প্রবেশ করে এবং কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের মাধ্যমে তা মুখ্যমন্ত্রীর দপ্তরে পৌঁছে দেওয়া হয়। তাৎপর্যপূর্ণ সময়, দুই দেশের সম্পর্ক যখন রাজনৈতিক বাদানুবাদে সরগরম, তখন এই উপহারের ঘটনাটি বেশ তাৎপর্যপূর্ণ। সম্প্রতি সীমান্ত সুরক্ষা এবং অনুপ্রবেশ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া মন্তব্য নিয়ে বাংলাদেশের সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের বিরোধী দল বিএনপির সাংসদ জিএম সিরাজ এবং এনসিপির চিফ হুইপ নাহিদ ইসলাম মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তাদের দাবি, এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী এবং এই বিষয়ে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের আরও কঠোর অবস্থান নেওয়া উচিত। আম কূটনীতির ঐতিহ্য। বিতর্কের এই আবহেও বাংলাদেশের আম পাঠানোর ঐতিহ্য বজায় রইল। বছরের পর বছর ধরে সৌহার্দ্য ও বন্ধুত্বের প্রতীক হিসেবে বাংলাদেশ সরকার এ রাজ্যে আম ও ইলিশ পাঠিয়ে থাকে। প্রথা অনুযায়ী এবারও সেই সৌজন্য রক্ষা করা হয়েছে। জানা গেছে, মুখ্যমন্ত্রী ছাড়াও তার মন্ত্রিসভার একাধিক সদস্য এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও বাংলাদেশের পাঠানো এই আম পৌঁছেছে। কূটনৈতিক পর্যবেক্ষকদের মত, রাজনৈতিক বিশ্লেষকদের মতে দুই দেশের মধ্যে সরকারি স্তরে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এই আম কূটনীতি প্রথাগত সৌজন্য বিনিময়ের অংশ। এটি রাষ্ট্রীয় সম্পর্কের বাইরেও দুই দেশের মানুষের মধ্যেকার বন্ধুত্বের একটি সাংস্কৃতিক বহিঃপ্রকাশ। তবে শুভেন্দু অধিকারীর বাংলাদেশ বিষয়ক সাম্প্রতিক মন্তব্য যে দুই দেশের কূটনৈতিক স্তরে একটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। 21শে জুলাই মানেই একদা দোর্দণ্ড প্রতাপ তৃণমূলের বছরে বছরে শক্তি প্রদর্শন আর তার মধ্যে কিঞ্চিত আবেগের মহাসমাবেশ। বাম জামানার প্রবল প্রতাপের মধ্যেও যে চেনা ছবি ভিক্টোরিয়া হাউসের সামনে রমরমিয়ে দেখা যেত, 26শে ছিন্নমূল হওয়ার পর আজ সেই তৃণমূলই চরম অস্তিত্বের সংকটে। দল ক্ষমতার বাইরে, বহুধা বিভক্ত, তাই আবার পুলিশের অনুমতি নেই। জুনের শেষ লগ্নেও কলকাতার চেনা হোর্ডিং পোস্টার নেই কর্মীদের মনোবল তলানিতে। অথচ এই কঠিন পরিস্থিতিতেও দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকটি নট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলায় ক্ষমতা হারানোর পর জোড়াফুল শিবির এখন আক্ষরিক অর্থেই 3 টুকরো। প্রথমটি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আসল তৃণমূল দাবিদার গোষ্ঠী, দ্বিতীয়টি কুণাল ঘোষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটপন্থী তৃণমূল এবং তৃতীয়টি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ধারা। অভিষেক নিজের রাজনৈতিক প্রাসঙ্গিকতা টিকিয়ে রাখতে এক ডাকে অভিষেক কর্মসূচি চালু করলেও কুণাল ঘোষ জানিয়েছেন এটি দলের নয়, একজন সাংসদের ব্যক্তিগত উদ্যোগ। সাধারণ বিমানে না চড়ে চার্টার্ড ফ্লাইটে যাতায়াত করা অভিষেকের গ্রহণযোগ্যতা নিয়ে দলের মধ্যেই অসন্তোষ রয়েছে। তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে পুলিশি তদন্ত শুরু হওয়ায় নিচুতলার কর্মীরাও আর ফোন করে আশ্রয় চাওয়ার ভরসা পাচ্ছেন না অভিষেকের কাছে। ভিক্টোরিয়া হাউসের সামনে এবার সভার অনুমতি মেলেনি। অতীতে যে শহীদ মঞ্চের গাম্ভীর্য হারিয়ে পাগলু ডান্স আর ডিম ভাতের আদিসজ্জ
বড় বড় হয়ে উঠেছিল, আজ সেখানে লোক জোগাড় করাই দায়। ঘরপোড়া গরুর মতো এই দুর্নীতির দায়ে অভিযুক্ত বহু স্থানীয় নেতা ও অঞ্চল প্রধানরা এখন পুলিশি তৎপরতায় ঘর ছেড়ে বেরোতেই ভয় পাচ্ছেন। তবে রাজনৈতিক মহলের মতে পুলিশের এই নিষেধাজ্ঞা আদতে তৃণমূলের জন্য শাপে বর হয়েছে। যদি অনুমতি মিলত এবং মাত্র কয়েকশো লোকের ভিড় হতো, তবে জনসমক্ষে হাটে হাড়ি ভেঙে যেত এবং চরম বেজ্জতি হতো। এখন সরকারের বাধাকে ঢাল করে মুখ রক্ষার সুযোগ পেল কালীঘাট। অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বিধানসভায় দাঁড়িয়ে দম থাকলে ব্রিগেডে করুন বলে খোঁচা দিতে ছাড়েননি। তৃণমূলের ২১-এর আবেগ আজ অতীত। একদা কংগ্রেসের ছাত্র পরিষদের ২৮ আগস্টের কর্মসূচির মতোই ২১শে জুলাইও এখন নামকে ওয়াস্তে। এদিকে দিল্লিতে দলের সংখ্যাগরিষ্ঠ অংশ প্রতীক দাবি করার পর কুণাল মহুয়ারা বলতে শুরু করেছেন, ঘাসফুল নয়, মমতার মুখই আমাদের প্রতীক। অর্থাৎ প্রতীক হাতছাড়া হওয়ার আগাম মানসিক প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। পরিচ্ছন্ন ভাবমূর্তির বহু নেতা ইতিমধ্যেই আগামী ২৯-এর নির্বাচনকে পাখির চোখ করে বাম কংগ্রেসের দিকে পা বাড়ানোর সুযোগ খুঁজছেন। অন্যদিকে সিপিএম ও নতুন সরকারের ফিলগুড মেজাজ দেখে হকার উচ্ছেদের মতো ইস্যুভিত্তিক আন্দোলনের বাইরে এখনই অতিরিক্ত অগ্রাসী হচ্ছে না। সব মিলিয়ে ১ বছর আগের শাসক দলের ভবিষ্যৎ এখন ঘোর অনিশ্চয়তার মধ্যে। পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং হরমুজ প্রণালীতে নৌ পরিবহন ও আন্তর্জাতিক বাণিজ্যের অবাধ চলাচল নিশ্চিত করার ওপর জোর দিল ভারত। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাম্প্রতিক পশ্চিম এশিয়ার সংঘাত এবং যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার আবহে এই কথোপকথন বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ফোনালাপে প্রধানমন্ত্রী মোদী পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে স্বাগত জানান। তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে। একই সঙ্গে তিনি ভারতের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, আন্তর্জাতিক বিরোধের সমাধান সংলাপ ও কূটনীতির মাধ্যমেই হওয়া উচিত। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় মোদী জানান, পশ্চিম এশিয়ায় আলোচনার অগ্রগতিকে তিনি স্বাগত জানিয়েছেন এবং হরমুজ প্রণালীতে অবাধ নৌ পরিবহনের গুরুত্ব তুলে ধরেছে। ভারতের পাশাপাশি গোটা বিশ্বের জ্বালানি ও বাণিজ্য নিরাপত্তার জন্য এই জলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন। ভারত সরকারের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি সমুদ্রপথে বাণিজ্য ও নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। পাশাপাশি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সমঝোতাকেও স্বাগত জানিয়েছেন ভারত। উল্লেখযোগ্যভাবে গত কয়েক মাসে হরমুজ প্রণালীতে চলাচল সীমিত হওয়ায় ভারত তেল, প্রাকৃতিক গ্যাস এবং সার আমদানিতে সমস্যার মুখে পড়েছিল, কারণ ভারতের প্রায় অর্ধেক অপরিশোধিত তেল এই জলপথ দিয়েই আসে। সম্প্রতি তেহরান নিষেধাজ্ঞা শিথিল করায় জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে। ফোনালাপে প্রেসিডেন্ট পেজেশকিয়ান পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কে প্রধানমন্ত্রী মোদীকে অবহিত করেন। যদিও সেই আলোচনার বিস্তারিত প্রকাশ করা হয়নি। এদিকে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে ভারত একটি প্রতিনিধি দল পাঠাতে পারে বলে কূটনৈতিক সূত্র জানা গিয়েছে। আগামী ৪ জুলাই তেহরানে অনুষ্ঠানের এই কর্মসূচিতে ভারতের প্রতিনিধিত্ব করতে পারেন বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মারঘারিটা এবং বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন। ভুয়ো ওষুধ উৎপাদন চক্রের তদন্তে রফাদফা করার অভিযোগে এবার এক আইপিএস অফিসারকে গ্রেপ্তার করল সিবিআই। ধৃত অফিসারের নাম দীপক গেহলট। তিনি ব্যুরো অফ সিভিল এভিয়েন্স সিকিউরিটি এর রিজিওনাল ডিরেক্টর পদে কর্মরত ছিলেন। প্রায় ৩ কোটি টাকার ঘুষের বিনিময়ে তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়ার অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। কীভাবে আর ফাঁসল তদন্ত? সিবিআই সূত্রে খবর, পন্ডিচেরির এক বড় ব্যবসায়ী ভুয়ো ওষুধ মামলায় সিবিআই নজরে ছিলেন। সেই মামলা থেকে বাঁচতে তিনি যোগাযোগ করেন দিল্লির ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর প্রদীপ সিংয়ের সঙ্গে। প্রদীপ তাকে আইপিএস অফিসার দীপক গেহলটের সঙ্গে পরিচয় করিয়ে দেন। অভিযোগ, ওই আইপিএস অফিসার দাবি করেন সিবিআইয়ের উচ্চপদস্থ মহলে তার ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে। এই প্রভাব খাটিয়ে তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়ার বিনিময়ে ৩ কোটি টাকা ঘুষ চাওয়া হয়। ঘুষের লেনদেনের চক্র। মোট ৩ কোটি টাকার মধ্যে ১.৫ কোটি টাকা অগ্রিম দাবি করা হয়েছিল। পন্ডিচেরির ব্যবসায়ী হাওয়ালার মাধ্যমে ১ কোটি টাকা ইন্সপেক্টর প্রদীপ সিংয়ের হাতে তুলে দেন।
প্রদীপ সিং সেই টাকার 50 লক্ষ টাকা তুলে দেন আইপিএসের ঘনিষ্ঠ ও বিশ্বস্ত মধ্যস্থতাকারী প্রভাতের হাতে। বাকি 25 লক্ষ টাকা নিজের কাছে লুকিয়ে রেখেছিলেন ওই ইন্সপেক্টর। সিবিআইয়ের ট্র্যাক অপারেশন। চলতি বছরের জুন মাসের 8 তারিখে সিবিআইয়ের পাতা ফাঁদে প্রথম ধরা পড়েন ইন্সপেক্টর প্রদীপ সিং ও দালাল রাজকুমার। তাদের জেরা করেই এই দুর্নীতির মূল মাথা আইপিএস অফিসার দীপক গেহলতের নাম সামনে আসে। অবশেষে টানা জিজ্ঞাসাবাদের পর প্রমাণ সাপেক্ষে তাকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তের পরিধি। একজন উচ্চপদস্থ আইপিএস অফিসার হয়েও কিভাবে তিনি তদন্তের মোড় ঘোরানোর প্রতিশ্রুতি দিলেন এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখতে তাকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করছেন গোয়েন্দারা। এই ঘটনার পর প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এসআইআরের ট্রাইব্যুনাল থেকে এবার সরে দাঁড়ালেন প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগ। কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এর আগে এই ট্রাইব্যুনাল থেকে ইস্তফা দিয়েছিলেন। এবার সরে দাঁড়ালেন প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগও। জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই অসুস্থ রয়েছেন তিনি। সেই কারণ দেখিয়ে ট্রাইব্যুনাল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বিচারপতি বাগের। ইতিমধ্যে 28 থেকে 30,000 নামের নিষ্পত্তির কাজ শুরু হয়েছে। শুধু তাই নয়, প্রত্যেক দিন গড়ে প্রায় 50টির বেশি নামের নিষ্পত্তি করা হচ্ছে বলে খবর। বাংলায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআরে বিচারাধীন থাকা নামগুলি নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের প্রধান বিচারপতি অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে ওই ট্রাইব্যুনাল গঠন করবে বলেও নির্দেশ জানানো হয়। সেই মতো অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠন করা হয় ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালে ছিলেন প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগও, কিন্তু শারীরিক কারণে ট্রাইব্যুনাল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত প্রাক্তন বিচারপতির। বলে রাখা প্রয়োজন, এসআইআরে কয়েক লাখ নাম বিচারাধীন তালিকায় ছিল। যাদের নাম বিচারাধীন তালিকায় ছিল তারা নথি নিয়ে ট্রাইব্যুনালে আবেদন জানান। জোকায় এই ট্রাইব্যুনালের দপ্তর খোলা হয়েছে, সেখানেই বিচারাধীন থাকা নামের নিষ্পত্তি করা হয়েছে। জানা গিয়েছে ইতিমধ্যেই 28 থেকে 30,000 নামের নিষ্পত্তির কাজ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, প্রত্যেক দিন গড়ে প্রায় 50টির বেশি নামের নিষ্পত্তি করা হচ্ছে বলে খবর। খতিয়ে দেখা হচ্ছে নথি, যদিও এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিকাঠামো নেই বলেই অভিযোগ উঠছে। একাংশের বক্তব্য প্রক্রিয়াটি অনেকটাই দীর্ঘ। সমস্ত নথি ধরে চলছে যাচাইয়ের কাজ। প্রয়োজনে বিচারাধীন থাকা ব্যক্তিদের সশরীরে ডেকেও পাঠানো হচ্ছে। পুরোটাই আদালতের শুনানির মতোই হচ্ছে, কিন্তু তেমন পরিকাঠামো নেই বলেই দাবি প্রাক্তন বিচারপতিদের। এহেন অবস্থায় ট্রাইব্যুনালে শুনানির কাজ আরও দীর্ঘ হতে পারে বলে আশঙ্কা।